চ্যাপ্টার 15 দি ইনভিটেশন। ডানের কথা শোনার পর ক্লাইনের বুকের ভেতর যেন একটা ঝড় বয়ে গেল। সে নিজের অজান্তেই বলে উঠল, কেন? বিয়ন্ডারদের কি কোনো গভীর গোপন বিপদ আছে? এতটাই যে চার্চের ভেতরের বিচারক আর বিয়ন্ডাররা, যারা অদ্ভুত সব ব্যাপার স্যাপার নিয়ে কাজ করে, তারাও বিপদে পড়তে পারে? ডান ঘোড়ার গাড়িতে উঠে নিজের জায়গায় বসল। তার চেহারার ভাব বা গলার স্বর কোনোটারই কোনো পরিবর্তন হল না। এটা তোমার বোঝার কোনো দরকার নেই, আর তুমি এটা বুঝতেও পারবে না যদি না তুমি আমাদের একজন হও। ক্লাইন কিছুক্ষণের জন্য একদম বোকা হয়ে গেল। তারপর সে বসে এমন একটা সুরে প্রশ্ন করল যেটা অর্ধেক সন্দেহ আর অর্ধেক মজার মতো শোনাল। আমি যদি বুঝতেই না পারি, তাহলে আমার পক্ষে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কিভাবে সম্ভব? আর যোগ না দেওয়া মানে ক্লাইন কিছুই জানতে পারবে না। ব্যাপারটা তো তাহলে একটা গোলক ধাঁধায় আটকে গেল। ডান স্মিথ আবার তার পাইপটা বের করল, নাকের কাছে ধরল আর একটা লম্বা টান দিল। তুমি হয়তো ভুল বুঝেছ, একজন সাধারণ স্টাফ মেম্বারও কিন্তু আমাদেরই একজন। তার মানে আমি যদি তোমাদের একজন সাধারণ স্টাফ মেম্বার হই, তাহলেই আমি এসব গোপন ব্যাপারগুলো বুঝতে পারব? বিয়ন্ডারদের পেছনে লুকিয়ে থাকা সেই বিপদগুলো আর সামনে কি ধরনের বিপদ আসতে পারে সেসব জেনে তারপর আমি সিদ্ধান্ত নিতে পারব যে আমি ভবিষ্যতে বিয়ন্ডার হতে চাই কিনা। ক্লাইন তার চিন্তাগুলোকে গুছিয়ে নিয়ে ডানের কথাগুলোই নিজের মতো করে বলল। ডান একটু হেসে বলল, হ্যাঁ, ব্যাপারটা সেরকমই, তবে একটা জায়গা ছাড়া। তুমি চাইলেই হুট করে বিয়ন্ডার হয়ে যেতে পারবে না, কারণ এই ব্যাপারে প্রতিটি চার্চই সমানভাবে কড়াকড়ি করে। চার্চগুলো কড়াকড়ি না করলেই বরং অদ্ভুত হতো। ক্লাইন মনে মনে হাসল। তারপর সে একটু জোর দিয়ে আর হাত পা নেড়ে জিজ্ঞেস করল, আর সাধারণ স্টাফ মেম্বারদের বেলায়? সেটার জন্য নিশ্চয়ই বেশ কড়াকড়ি আছে, তাই না? তোমার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ডান আধবোজা চোখে তার পাইপটাতে টান দিতে দিতে বেশ রিল্যাক্সড ভঙ্গিতে বলল, যদিও সে পাইপটাতে আগুন ধরায়নি। কেন? ক্লাইন আবার সন্দেহের মধ্যে পড়ে জিজ্ঞেস করল। সেই সাথে সে মনে মনে একটু মজাও পেল। তাহলে একজন ট্রান্সমাইগ্রেটর হিসেবে আমার এই আলাদা ব্যাপারটা কি রাতের বেলার জোনাকির মতো একদম উজ্জ্বল আর চোখে পড়ার মতো? ডান তার আধবোজা চোখ খুলল। তার রূপালী চোখের তারায় আগের মতোই একটা শান্ত ভাব খেলা করছিল। প্রথমত, এই রকম একটা পরিস্থিতিতে তুমি আমাদের সাহায্য ছাড়াই বেঁচে ফিরেছ। কিছু বিশেষ গুণ সবার মধ্যে থাকে না। যেমন ধরো ভাগ্য। ভাগ্যবান মানুষদের সবাই সবসময়ই পছন্দ করে। ক্লাইনের চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেছে দেখে ডান একটু হাসল। ঠিক আছে, কথাটাকে একটা মজা হিসেবেই ধরে নাও। দ্বিতীয়ত, তুমি খোই ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিভাগে গ্র্যাজুয়েশন করেছ। এমন একজনকে আমাদের খুব দরকার। যদিও লর্ড অব দ্য স্টর্মসের অনুসারী লেউমি মেয়েদের খুব বাজেভাবে দেখে, কিন্তু সমাজ, মানববিদ্যা, অর্থনীতি আর রাজনীতি নিয়ে তার ধারণাগুলো বেশ ধারালো। সে আগেই বলেছিল যে প্রতিযোগিতায় টিকে থাকতে আর ভালো কিছু করতে গেলে প্রতিভার কোনো বিকল্প নেই, আর তার এই কথার সাথে আমি পুরোপুরি একমত। ক্লাইন একটু ভ্রু কুঁচকেছে দেখে ডান খুব ক্যাজুয়ালি ব্যাপারটা বুঝিয়ে বলল, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা প্রায় 4th ইপক বা তার আগের আমলের বিভিন্ন কাগজপত্র বা জিনিসপত্রের খোঁজ পাই। অনেক কাল্ট আর বিধর্মীরা এসব জিনিস থেকে ক্ষমতা পাওয়ার চেষ্টা করেছে। মাঝে মাঝে এগুলো থেকেই অদ্ভুত আর ভয়ঙ্কর সব ঘটনা ঘটে যায়। বিশেষ ফিল্ডের বিয়ন্ডাররা ছাড়া আমাদের বেশিরভাগই পড়াশোনায় খুব একটা ভালো নয়, অথবা সে বয়সটা পার করে এসেছে। এই কথা বলে ডান স্মিথ তার নিজের মাথার দিকে আঙুল দেখাল, আর তার ঠোঁটের কোনায় একটু হাসি রেখা ফুটে উঠল, যেন সে নিজেকে নিয়েই মজা করছে। তারপর সে বলল, ওইসব খটমটে বোরিং জ্ঞান সবসময় আমাদের ঘুম পাড়িয়ে দেয়। এমনকি স্লিপলেসরাও এটা ঠেকাতে পারে না। আগে আমরা বিভিন্ন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিকদের সাথে কাজ করতাম, কিন্তু এতে গোপন ব্যাপারগুলো ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকত। আর এই ব্যাপারে কিছুই না জানা নিরীহ প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসরদের ওপর বড় কোনো বিপদও নেমে আসতে পারত। তাই আমাদের দলে একজন প্রফেশনালের যোগ দেওয়াটা কোনোভাবেই ফিরিয়ে দেওয়া যায় না। ক্লাইন আস্তে করে মাথা নেড়ে ডানের কথাগুলো মেনে নিল। মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। এর মধ্যেই সে জিজ্ঞেস করল, তাহলে তোমরা সরাসরি মানে কাউকে তৈরি করে নাও না কেন? ডান বলতে লাগল, এতেই আমি আমার তৃতীয় পয়েন্টে আসছি, যেটা শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি আগে থেকেই এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছ, তাই তোমাকে এই দলে ডাকলে গোপনীয়তার কোনো নিয়ম ভাঙা হয় না। আর অন্যদের তৈরি করার ব্যাপারে বলতে গেলে সেটা যদি ব্যর্থ হয় আর গোপন কথা ফাঁস হয়ে যায়, তাহলে সেই দায়িত্ব আমাকেই নিতে হবে। আমাদের দলের বেশিরভাগ সদস্য, আমাদের সাধারণ স্টাফ মেম্বাররা সবাই চার্চের ভেতর থেকেই আসে। চুপচাপ ডানের কথা শোনার পর ক্লাইন খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তোমরা এই গোপনীয়তার ব্যাপারে এতটা কড়াকড়ি করো কেন? বেশি মানুষের কাছে খবরটা ছড়িয়ে দিলে আর সবাইকে সচেতন করলে কি এই ধরনের ভুল আবার হওয়ার সম্ভাবনা কমে যেত না? সবচেয়ে বড় ভয়টা তো আসে অজানা কিছু থেকে। আমরা তো অজানা জিনিসটাকে সবার কাছে জানিয়ে দিতে পারি না। মানুষের বোকামি তোমার কল্পনারও বাইরে। এটা বরং আরও বেশি মানুষকে এসব কাজ নকল করতে উৎসাহ দেয়, যার ফলে আরও বেশি ঝামেলা আর মারাত্মক সব ঘটনা ঘটে,
মাথা নেড়ে জবাব দিল ডান স্মিথ। ক্লাইন কথাটা মেনে নিয়ে বেশ জ্ঞানীর মতো বলল, মানুষ ইতিহাস থেকে একটাই শিক্ষা নিতে পারে যে মানুষ আসলে ইতিহাস থেকে কোনো শিক্ষাই নেয় না, আর তারা সবসময় একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকে। সম্রাট রোসেলের এই বিখ্যাত উক্তিটা সত্যিই বেশ দর্শনে ভরা। ডান একমত হল। সম্রাট রোসেল এই কথা বলেছে, এই ট্রান্সমাইগ্রেটর সিনিয়র আসলেই পরে যারা এসেছে তাদের কোনো ভাব নেওয়ার সুযোগই রাখেনি। ডট. ক্লাইন বুঝতে পারল না ডানের কথার পর সে কি বলবে। ডান মাথা ঘুরিয়ে ঘোড়ার গাড়ির বাইরে তাকাল। রাস্তার ল্যাম্পপোস্টের হলদেটে আবছা আলো মিলেমিশে যেন সভ্যতার এক অপূর্ব রূপ তৈরি করেছে। বড় চার্চগুলোর বিচারকদের মধ্যেও এরকমই একটা কথা প্রচলিত আছে। এই কঠোর গোপনীয়তা আর সাধারণ মানুষদের এসব জানতে না দেওয়ার প্রধান কারণ হয়তো এটাই। সেটা কি? ক্লাইন বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, যেন সে কোনো গোপন খবর জেনে ফেলছে এই ভেবে তার বেশ মজাই লাগছিল। ডান তার মাথা ঘোরাল। তার মুখের পেশিগুলো এত হালকাভাবে নড়ল যে সেটা দেখাই গেল না। বিশ্বাস আর ভয় বিপদ ডেকে আনে। যত বেশি বিশ্বাস আর যত বেশি ভয় তত বেশি বিপদ। শেষ পর্যন্ত সবকিছু ধ্বংস না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকে। এই কথা বলার পর ডান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঈশ্বরের আশীর্বাদ আর সাহায্য চাওয়া ছাড়া মানুষ আসলে তাদের আসল বড় সমস্যাগুলোর কোনো সমাধানই করতে পারে না। বিশ্বাস আর ভয় বিপদ ডেকে আনে। যত বেশি বিশ্বাস আর যত বেশি ভয় তত বেশি বিপদ। ক্লাইন মনে মনে কথাগুলো আওড়াতে লাগল, কিন্তু সে এর পুরো মানেটা বুঝতে পারল না। এরপরেই যেন অজানা এক অনিশ্চয়তার ভয় এসে তাকে চেপে ধরল। এটা যেন রাস্তার আলোতে তৈরি হওয়া বাইরের অন্ধকার ছায়াদের মতো। আলো ছাড়া সেই অন্ধকারে মনে হচ্ছিল যেন চারপাশে অসংখ্য উদাসীন চোখ আর হাঁ করে থাকা মুখ তাকে দেখছে। ঘোড়াটা বেশ জোরে আর চটপটে ভঙ্গিতে ছুটছিল, আর ঘোড়ার গাড়ির চাকাগুলো আয়রন ক্রস স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছিল। এর মধ্যেই ডান হঠাৎ করে নীরবতা ভাঙল আর বেশ আনুষ্ঠানিকভাবে ক্লাইনকে আমন্ত্রণ জানাল। তুমি কি একজন সাধারণ স্টাফ মেম্বার হিসেবে আমাদের সাথে যোগ দিতে চাও? ক্লাইনের মাথায় একসাথে অনেকগুলো চিন্তা ঘুরপাক খেতে লাগল, যা তাকে বেশ দ্বিধায় ফেলে দিল। সে একটু ভেবে নিয়ে জিজ্ঞেস করল, আমি কি ভেবে দেখার জন্য কিছুটা সময় পেতে পারি? যেহেতু ব্যাপারটা বেশ গুরুতর, তাই সে তাড়াহুড়ো করে বা কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই এমন একটা সিদ্ধান্ত নিতে পারে না। কোনো সমস্যা নেই, শুধু রবিবারের আগেই আমাকে একটা জবাব দিও। ডান মাথা নেড়ে বলল, অবশ্যই মনে রাখবে এই বিষয়টা গোপন রাখতে হবে, আর ওয়েলসের ব্যাপারে তোমার ভাই বোন বা অন্য কাউকেই কিছু বলা চলবে না। যদি তুমি এই নিয়ম ভাঙো তাহলে সেটা শুধু তাদের জন্যই বিপদ ডেকে আনবে না, বরং তোমাকেও হয়তো একটা বিশেষ আদালতে হাজির হতে হবে। ঠিক আছে, ক্লাইন বেশ গম্ভীর হয়ে উত্তর দিল। গাড়ির ভেতরটা আবার একদম চুপচাপ হয়ে গেল। তারা আয়রন ক্রস স্ট্রিটের কাছাকাছি চলে এসেছে, আর সেও প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছে দেখে ক্লাইনের মাথায় হঠাৎ করে একটা প্রশ্ন এল। সে কয়েক সেকেন্ড ইতস্তত করে জিজ্ঞেস করল, মিস্টার স্মিথ, সাধারণ স্টাফরা কী ধরনের বেতন আর সুবিধা পায়? এটা আসলেই একটা সিরিয়াস প্রশ্ন ছিল। ডটেরোড এক মুহূর্তের জন্য একটু অবাক হলেও ডান সাথে সাথেই হেসে উত্তর দিল, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের ফান্ডের গ্যারান্টি দেয় চার্চ আর পুলিশ ডিপার্টমেন্ট। নতুন যোগ দেওয়া সাধারণ স্টাফদের জন্য সপ্তাহে 2 পাউন্ড 10 শলি বেতন দেওয়া হয়, আর ঝুঁকি আর গোপনীয়তা বজায় রাখার জন্য আরও 10 শলি ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। সব মিলিয়ে মোট 3 পাউন্ড। এটা বিশ্ববিদ্যালয়ের একজন স্থায়ী লেকচারারের বেতনের চেয়ে কোনো অংশেই খারাপ না। এরপর তোমার অভিজ্ঞতা আর কাজের ওপর ভিত্তি করে তোমার বেতন ধীরে ধীরে বাড়তে থাকবে। সাধারণ স্টাফ মেম্বারদের জন্য সাধারণত 5 বছরের চুক্তি থাকে। 5 বছর পর তুমি যদি আর থাকতে না চাও তাহলে তুমি স্বাভাবিকভাবেই চাকরি ছেড়ে দিতে পারো। তোমাকে শুধু আজীবনের জন্য একটা গোপনীয়তার চুক্তিতে সই করতে হবে, আর অনুমতি না পাওয়া পর্যন্ত তুমি টিঙ্গেন ছেড়ে যেতে পারবে না। তুমি যদি অন্য কোনো শহরে যেতে চাও তবে সবার আগে তোমাকে স্থানীয় নাইটহকের কাছে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর একটা কথা, এখানে কোনো ছুটির দিন নেই, আর তোমাকে শুধু শিফটেই কাজ করতে হবে। যে কোনো সময় অন্তত 3 জন সাধারণ স্টাফকে ডিউটিতে থাকতে হবে। আর তুমি যদি ছুটি কাটাতে সাউথ বা ডিসি বেতে যেতে চাও তাহলে তোমাকে তোমার সহকর্মীদের সাথে কথা বলে ব্যবস্থা করে নিতে হবে। ডানের কথা শেষ হতেই ঘোড়ার গাড়িটা থেমে গেল। পাশে ক্লাইন আর তার ভাই বোনদের সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা দেখা যাচ্ছিল। আমি এখন সব বুঝতে পেরেছি। ক্লাইন ঘুরে ঘোড়ার গাড়ি থেকে নিচে নামল। সে একপাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আচ্ছা মিস্টার স্মিথ, আমি আমার সিদ্ধান্ত জানানোর জন্য আপনাকে কোথায় পাব? ডান খুব গভীর আর নিচু গলায় একটু হেসে বলল, বেসিক স্ট্রিটের হাউন্ড পাবে যাবে, আর তাদের বস রাইটকে খুঁজবে। তাকে গিয়ে বলবে যে তুমি একটা মিশনের জন্য ছোট্ট একটা মার্সেনারি স্কোয়াড ভাড়া করতে চাও। ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাদের লোকেশনটাও গোপন রাখা হয়। আমাদের একজন হতে রাজি হওয়ার আগে আমি তোমাকে সরাসরি কিছু বলতে পারি না। ঠিক আছে মিস্টার ক্লাইন মোরেত্তি, আজকের রাতেও তুমি খুব ভালো একটা স্বপ্ন দেখো, এই কামনাই করি। ডান হাসি মুখে বলল। ক্লাইন তার হ্যাটটা খুলে সম্মান জানাল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগল কিভাবে চলে যাওয়া ঘোড়ার গাড়িটার গতি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সে তার পকেট ঘড়িটা বের করল। ক্লিক। ঘড়িটা খুলেই সে দেখল
যে এখন ভোর 4টে পার হয়ে গেছে। রাস্তায় বেশ আরামদায়ক আর ঠান্ডা একটা বাতাস বইছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলোর আবছা হলুদ আলো চারপাশটা আলোকিত করে রেখেছে। ক্লাইন একটা গভীর শ্বাস নিল আর তার চারপাশের রাতের এই গভীর নিস্তব্ধতাটাকে যেন নিজের ভেতরে টেনে নিল। দিনের বেলা সবচেয়ে ব্যস্ত আর কোলাহলপূর্ণ এলাকাটাও যে রাতের বেলা এতটা শান্ত আর নিস্তব্ধ হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। ওয়েলচের বাড়ির সেই চুপচাপ পর্যবেক্ষণ আর মিডিয়ামের সাহায্যে আত্মার সাথে কথা বলার ভয়ঙ্কর অভিজ্ঞতার একদম উল্টো ছিল এই পরিবেশ। ঠিক সেই মুহূর্তেই ক্লাইন বুঝতে পারল যে নিজের অজান্তেই তার লিনেন শার্টের পেছনের দিকটা একদম ঠান্ডা ঘামে ভিজে জবজবে হয়ে গেছে।